আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে বলছিলাম যে pH of the surrounding media and pK value of drug influence drug absorption. ওটা তোমাদেরকে অলরেডি আমি পড়াইছিলাম, কিন্তু এটা হচ্ছে যে অ্যাসপিরিনের পিকে ভ্যালু কিভাবে ড্রাগ অ্যাবসর্পশনকে ইনফ্লুয়েন্স করে সেটার হচ্ছে ওই স্লাইডটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে স্লাইডটা যে অ্যাসপিরিন কিভাবে তোমাদের পিকে ভ্যালুকে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করো যে পিকে ভ্যালু অফ অ্যাসপিরিন আমরা জানি যে 3.5. The pK is the pH at which 50% of drug remains ionized and 50% remains unionized. একটা জিনিস দেখো যে যখন pH 1.5 থাকে about 99% হচ্ছে unionized ফর্মে থাকে আর 1% থাকে হচ্ছে ionized ফর্ম। ঠিক আছে, যখন এই pH-টা 2.5 হয় তখন unionized ফর্ম হচ্ছে 91 হয়ে যায়। আস্তে আস্তে আনআয়নাইজডটা কমবে আর আয়নাইজড ফর্মটা বাড়তে থাকবে। যখন 3.5 হবে তখন 50-50 হয়ে যাবে। যখন 4.5 হয় তখন দেখো আনআয়নাইজড ফর্মের সংখ্যা কিন্তু কমে, এটা পার্সেন্টেজ কত হলো 9 এবং আয়নাইজড ফর্ম বিকামস 91। দ্যাট মিন্স যত পিএইচ ইনক্রিজ করবে অ্যালকালাইন হবে তত অ্যাসপিরিনটা আয়নাইজড হবে, বিকামস ওয়াটার সলিউবল এন্ড ডিক্রিজ অ্যাবজর্পশন অফ অ্যাসপিরিন। এটা বোঝা গেল তো, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যে ডিফাইন বায়োঅ্যাভেলেবিলিটি। আচ্ছা, বায়োঅ্যাভেলেবিলিটিটা কি জিনিস? বায়োঅ্যাভেলেবিলিটিটা হচ্ছে ইট ইজ দ্য ফ্র্যাকশন। ফ্র্যাকশন মিন্স পার্সেন্টেজ। ঠিক আছে, ফ্র্যাকশন মিন্স পার্সেন্টেজ। ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ আনচেঞ্জড ড্রাগ that reaches the systemic circulation following administration through any route. Any route দিয়ে তুমি ড্রাগটাকে তুমি যখন অ্যাডমিনিস্টার করবো তখন সেটার যে পার্সেন্টেজ আনচেঞ্জড অবস্থায় সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে সেটাই হচ্ছে ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বা অ্যাভেলেবিলিটি। মানে যত বেশি আনচেঞ্জড পোরশনটা আমাদের হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে সেইটুকুই কিন্তু ড্রাগসের বায়োঅ্যাভেলেবিলিটি। মানে আনচেঞ্জড পোরশন যত বেশি পৌঁছাবে আমি তত বেশি ড্রাগস আমি কিসের জন্য পাচ্ছি? অ্যাকশনের জন্য অ্যাভেলেবল পাবো। বুঝা গেল কথা? আচ্ছা, এখন আসো যে ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেলেবিলিটি কত? ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেলেবিলিটি ইজ 100%। কারণ কি? ইন্ট্রাভেনাস রুটে আমি যখন ড্রাগটা দেই সেটা অলমোস্ট 100%ই পুরাটা কি হয়? আনচেঞ্জড অবস্থায় এটা কোথায় চলে যায়? সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। এখানে কোনো ড্রাগ অ্যাবজর্পশনের প্রয়োজন হয় না। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে এভাবে, তোমাদেরকে ট্রিকি ওয়েতে কোশ্চেন করে, বলে যে ইন্ট্রাভেনাস রুটে অ্যাবজর্পশন কেমন, তখন তোমাদের অ্যান্সারটা কি হবে? আসলে তখন তোমাদের অ্যান্সারটা হবে ইন্ট্রাভেনাস রুটে does not require absorption, drug directly goes to systemic circulation. It's a tricky question. এটা কিন্তু পড়বে তোমাদেরকে ইন্ট্রাভেনাস রুটে ড্রাগ অ্যাবজর্পশন কিরকম হয়। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল বায়োঅ্যাভেলেবিলিটি কি জিনিস? The fraction of unchanged drug that reaches the systemic circulation following administration through any route. যে পোরশনটা আনচেঞ্জড অবস্থায় একদম সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, সে আনচেঞ্জড পোরশনটা যত বেশি যাবে তত বেশি ড্রাগের অ্যাকশন আমরা বেশি পাবো। ঠিক আছে, বোঝা গেল বায়োঅ্যাভেলেবিলিটি? জি ম্যাম। ওকে, এখন আসো হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং বায়োঅ্যাভেলেবিলিটি অফ অ্যান ওরাল ড্রাগ। তোমাদেরকে যখন জিজ্ঞেস করবে যে বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে, তারপরে নেক্সট কোশ্চেনই হয় ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট, তারপরে তোমাদের জিজ্ঞেস করবে ওরাল রুটে তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট। এটা একটা আরেকটা ট্রিকি কোশ্চেন, এটা বললে পরে তোমরা ঘাবড়ায় যাও, এটা হবে লেস দ্যান 100%। কারণ ওরাল রুটের বায়োঅ্যাভেলেবিলিটি ইট উইল ভ্যারি। ঠিক আছে, এক এক ড্রাগের ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি এক এক রকম হবে। যদি লিপিড সলিউবল ড্রাগ হয় তাহলে ওরাল রুটে দিলে তার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, যদি ওয়াটার সলিউবল ড্রাগ হয় তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। আচ্ছা, তো ওরাল রুটের বায়োঅ্যাভেলেবিলিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের রিটেন এবং ভাইবা দুটাতেই থাকে। তাহলে কি কোশ্চেনটা কি? হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং বায়োঅ্যাভেলেবিলিটি অফ এন ওরাল ড্রাগ। তো ওরাল রুটের বায়োঅ্যাভেলেবিলিটি তিনটা মেইন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে মলিকুলার সাইজ এন্ড ওয়েট অফ দ্য ড্রাগ, এটা যদি নাও বলে তাহলে সমস্যা নাই, কিন্তু মেইন যে দুইটা সেটা হচ্ছে রেট এন্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন এন্ড ফাস্ট ফাস্ট মেটাবলিজম। মনে রাখবা, রেট এন্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন
and fast pass metabolism. Molecular weight and size, এটা কি micro-sized drug particles যেগুলো এবং drugs with no molecular weight are better absorbed from GI tract, so কি হবে bioavailability বেশি হবে, absorption বেশি হলে bioavailability বেশি হবে, এটা মনে রাখবা। তাহলে micro-sized drug particles and drugs with low molecular weight are absorbed better from GI tract, so increase bioavailability. এটা এক number। দুই number কি rate and extent of absorption, it is directly proportional to the bioavailability, ঠিক আছে? Increase drug absorption, increase bioavailability and vice versa. Increase তাহলে কি হলো যে আমাদের যদি লিপিড সলিউবল ড্রাগ যদি হয়, সলিবিলিটি বেশি হলে ড্রাগ অ্যাবজর্পশন বেশি হবে, তাহলে বেশি পরিমাণে আনচেঞ্জ পোরশন অফ ড্রাগ ইট উইল রিচ দি সিস্টেমিক সার্কুলেশন, তাহলে আমরা কি পাবো ড্রাগস এর বায়োঅ্যাভেলেবিলিটি বেশি পাবো, মানে বেশি পরিমাণে ড্রাগটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করার জন্য পাওয়া যাবে। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন আসো ফাস্ট পাস মেটাবলিজম। যদি বায়োঅ্যাভেলেবিলিটি অ্যাবজর্পশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে ডেফিনেটলি ইট উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দি ফাস্ট পাস মেটাবলিজম, ঠিক আছে? ফাস্ট পাস মেটাবলিজমটা কি জিনিস? ইট ইজ দ্য মেটাবলিজম অফ ড্রাগ বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন। কোথায় হয় মেটাবলিজমটা? আমরা জানি মেটাবলিজম কোথায় হয়, লিভারে হয়, ঠিক আছে? তাহলে দ্য মেটাবলিজম অফ ড্রাগ ইনটু দি লিভার বিফোর রিচিং দি সিস্টেমিক সার্কুলেশন। তাহলে ড্রাগসটা যদি আমাদের এরকম হয় যে ড্রাগটা পোর্টাল সার্কুলেশন দিয়ে চলে যায়, তো পোর্টাল সার্কুলেশন দিয়ে গেলে পরে কি হবে, লিভারে মেটাবলাইজ হয়ে যায় বিফোর ইট রিচেস টু দি সিস্টেমিক সার্কুলেশন। এটাকে আমরা কি বলি? ফার্স্ট পাস মেটাবলিজম। আচ্ছা, ফার্স্ট পাস মেটাবলিজমটা মেইনলি কোথায় হচ্ছে? ইনটু দি লিভার, বাট ইট অলসো হ্যাপেন্স ইনটু দি গাট ফল অলসো, ঠিক আছে? তাহলে লিভার এন্ড গাট ফল, এটা তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট পাস মেটাবলিজম কোথায় কোথায় হয় বলবা? লিভার এন্ড গাট ফল, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পাস মেটাবলিজম হলে কি হবে বলো তো? ফার্স্ট পাস মেটাবলিজম হলে ড্রাগটা মেটাবলাইজ হয়ে যাচ্ছে, তাহলে আমি ড্রাগের আনচেঞ্জ পোরশন যেটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছার কথা সেটা কম পৌঁছাবে, ঠিক আছে? তাহলে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল to the bioavailability. That means increase first pass metabolism, decrease bioavailability and vice versa. In oral route, bioavailability is less than 100%. বুঝা গেল? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসো how will you calculate bioavailability of an oral drug? আচ্ছা, bioavailability of an oral drug, দেখো এটা আসলে একটু বোঝার জিনিস আছে। এটা কি bioavailability? It is expressed as fraction, ঠিক আছে? ফ্র্যাকশন, যেহেতু আমরা জানি যে bioavailability কি জিনিস, it is the fraction of drug which reaches to the systemic circulation। এই জন্য এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? it is expressed as f, ঠিক আছে? f means percentage, এটাকে আমরা এক্সপ্রেস করব in percentage। আচ্ছা, তো bioavailability-টা আমরা কিভাবে ই করব? আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি এরিয়া আন্ডার কার্ভ ওরাল বাই এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস। মানে আমরা যখন একটা ড্রাগ ওরাল রুটে দেই, ওরাল রুটে দেওয়ার পর এটা কি হবে? কিছু এটা হলো অ্যাবজর্পশন হবে, তারপরে ডিস্ট্রিবিউশন হবে, তাই তো? এখন অ্যাবজর্পশন হওয়ার পরে এটা কোথায় যাবে? অ্যাবজর্পশন হওয়ার পরে আগে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, অ্যাবজর্পশন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। তো এই যে অ্যাবজর্পশন হওয়ার পরে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার পথে যে কার্ভের নিচে যে এরিয়াটা থাকবে সেটাকে আমরা বলবো এরিয়া আন্ডার কার্ভ ওরাল। আর ইন্টারভেনাস রুটে দিলে ড্রাগটা কি হচ্ছে? ডাইরেক্টলি একদম শুট করে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তাহলে এই যে এরিয়াটা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে যে এরিয়াটা যে কার্ভের নিচে থাকে, সেই এই দুইটার কি করব আমরা? এই দুইটাকে ডিভাইড করলে আমরা হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটিটা পাচ্ছি। তাহলে এরিয়া আন্ডার কার্ভ ওরালকে আমরা ডিভাইড করব কি দিয়ে? এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস ইনটু ডোজ। ইন্ট্রাভেনাস উপরে হবে, নিচে হবে ডোজ ওরাল, ঠিক আছে? ইন্ট্রাভেনাস ডোজটা হবে উপরে আর ওরাল ডোজটা হবে নিচে। এভাবে করে আমরা যদি এটাকে ইয়ে করি, ক্যালকুলেট করি, তাহলে আমরা হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটিটাকে আমরা ই করতে পারবো, পরে বায়োঅ্যাভেলেবিলিটি বের করতে পারবো। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি ফ্র্যাকশন is equal to area under curve oral divided by area under curve intravenous into intravenous dose divided by oral dose, ঠিক আছে? it is expressed in percentage, it is expressed in percentage। এটা অঙ্ক দিয়ে বুঝাই দিতে হবে আর কি, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো এই যে দেখো এরিয়া আন্ডার কার্ভ ওরালটা আর এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস, এটা তোমাদের ফ্র্যাকশন কিভাবে আমরা বের করতে পারি এটা একটু খেয়াল করো। যে
এখানে তোমাদের প্রোপানলেরটা বের করা হয়েছে। হ্যাঁ, প্রোপানলের বায়োঅ্যাভেলেবিলিটিটা বের করা হয়েছে। এটা যদি কোশ্চেন থাকতো তাহলে তোমরা সুন্দরভাবে বুঝে ফেলতে আর কি। ইন্টারভেনাসের কার্ভটা দেখো, এটা শুট মানে একদম ডাইরেক্ট শার্প ইয়ে করে চলে যায়। আর ওরালেরটা কি হয়, প্রথমে তুমি দিলা, এটা দেওয়ার পরে বাড়বে, বেড়ে আবার আস্তে আস্তে কমবে। হ্যাঁ, তো এই যে এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভটাকে কিন্তু মাঝের এরিয়াটাকে বলতেছে এরিয়া আন্ডার কার্ভ। হ্যাঁ, তাহলে ইন্টারভেনাসটা হবে নিচে আর ওরালের ইয়েটা হবে উপরে, যখন আমরা কি করব, এটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এটা কোথায় গেল, এই ইন্টারভেনাস রুট, ইন্টারভেনাস রুটে তুমি ড্রাগটা দিলা, এখানে শার্পলি কোথায় গেল, এই যে এখান থেকে তোমার সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। আচ্ছা, এখন সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার সময় ওরালের কার্ভটা হবে এরকম। ওরাল এখানে এখানে এসে তার বায়োঅ্যাভেলেবিলিটি, এরপরে এরিয়া আন্ডার কার্ভ এই জায়গাটা, এটা আর এটা, এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের এইটা দিয়ে আমরা হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটিটাকে কি করব, মেজার করব। ঠিক আছে, আচ্ছা, এটার জন্য আর কি করতে হবে, আমাদের ইন্টারভেনাস ডোজটা লাগবে আর ওরালের ডোজটা লাগবে। এই ডোজটা, এই দুইটা দিয়ে আমরা কি করব, এটা বের করলে পরে এটা আমরা এক্সপ্রেস করব কিসে, পার্সেন্টেজে। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো আমাদের ক্যালকুলেশন কিভাবে, এটা তোমাদের কিন্তু ইয়েতে থাকে, এটা হচ্ছে অস্পিড কোশ্চেন, এটা তোমাদের হলো অ্যাভেলেবিলিটিটা হচ্ছে অস্পিড কোশ্চেন। ঠিক আছে, তো এটা তোমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, এটা তোমাদের পরীক্ষায় তোমাদের রিটেনের কোশ্চেন দেয় যে কিভাবে তুমি ক্যালকুলেট করে বের করবা, তখন হচ্ছে তোমরা এই যে ছবিটা দিয়ে আর এভাবে করে কিভাবে ক্যালকুলেট করবে সেটা দিয়ে তোমরা এটা জাস্ট লিখে দিলেই হবে। কোশ্চেনে ইয়ে থাকলে তোমাদেরকে ভালোভাবে বুঝাই দিতে পারতাম। আচ্ছা, প্লাজমা হাফ লাইফ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, এখান থেকে যেটা থাকে যে ডিফাইন প্লাজমা হাফ লাইফ, ডিফাইন প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ। আচ্ছা, when মানে একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ কখন কখন লং হতে পারে, আর হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ। ঠিক আছে, এই যে কোশ্চেন, এগুলো হচ্ছে তোমাদের কয়েকটা মানে এইখান থেকে তোমাদের এই কোশ্চেন গুলো তোমাদের দিবে, এবং এই কোশ্চেন গুলো হচ্ছে মাস্ট নো কোশ্চেন, মাস্ট নো কোশ্চেন, এগুলো না পারলে আর কি মানে ফেল হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো প্লাজমা হাফ লাইফটা কি জিনিস, হাফ লাইফ দিয়ে তোমরা কি বুঝতে পারছো, হাফ লাইফ মানে কি বলেন, হাফ লাইফটা হচ্ছে একটা টাইম, তার মানে যখনই হাফ লাইফ বলবে তখন তোমরা খেয়াল করবে এটা টাইম বুঝাচ্ছে। ইট ইজ দ্য টাইম বাই হুইচ the plasma concentration of drug becomes half of its original concentration. তুমি যে ড্রাগটা যে কনসেন্ট্রেশনে তুমি বডিতে দিলা, হ্যাঁ, সেটা তোমার কি হবে, যে টাইমে এটা তোমার হাফ হবে অফ ইটস অরিজিনাল কনসেন্ট্রেশন, সেই টাইমটাকে আমরা কি বলতেছি, প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ টি হাফ, টি দিয়ে বোঝায় কি, টাইম, টি দিয়ে কি বোঝায়, টাইম। আর হাফ তো বুঝতে পারছো, যেহেতু এটা প্লাজমা হাফ লাইফ, এই জন্য টি হাফ বলা হয়। তাহলে বুঝতে পারলা এটা প্লাজমা হাফ লাইফ কাকে বলে? জি ম্যাম। আচ্ছা, ইয়ে বায়োঅ্যাভেলেবিলিটিটা কি বুঝতে পারছো? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, এখানে আসলে তোমাদের ক্যালকুলেশন, এটা তো অঙ্কের সূত্র, অঙ্কের সূত্র যেরকম তোমরা আগে ইয়েতে করছো সেরকমই। হ্যাঁ, অঙ্কের সূত্র দিয়ে এটা বুঝতে হবে, এখানে আসলে এভাবে করে বোঝানোর কিছু নাই। আচ্ছা, ক্যালকুলেশন অফ প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি? আচ্ছা, টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ইনটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আমরা তোমাকে একটু পরে ড্রাগ ডিস্ট্রিবিউশনে পড়াবো ইনশাআল্লাহ। তো ভলিউম অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। হ্যাঁ, তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কি, এটা হচ্ছে the volume of drug at which the plasma কি বলে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা তোমাদের আরেকটু পরে বলবো, এটা আগে ডিস্ট্রিবিউশন বুঝাইলে পরে তারপর তোমরা বুঝতে পারবে, তা না হলে এটা বোঝা যাবে না। হ্যাঁ, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দিয়ে এখানে ড্রাগ ডিস্ট্রিবিউশনটাকে বোঝানো হয়েছে। আর হচ্ছে ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্সটা কি, ইট ইজ কনসার্ন উইথ দ্য রেট এট হুইচ দ্য অ্যাক্টিভ ড্রাগ ইজ রিমুভ ফ্রম দ্য বডি। ঠিক আছে, তো ক্লিয়ারেন্স মানে হচ্ছে দ্য রেট এট হুইচ ড্রাগ ইজ ক্লিয়ার আউট ফ্রম দি বডি, এটাই হলো আসল কথা, যে অ্যাক্টিভ ড্রাগটা যে রেটে বডি থেকে আমাদের কি হয়, আউট হয়ে যায়, এটাকে আমরা কি বলি, প্লাজমা ক্লিয়ারেন্স। ঠিক আছে, ক্লিয়ারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ড্রাগ এলিমিনেশন ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ। ঠিক আছে, রেট অফ ড্রাগ এলিমিনেশন ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ। ক্লিয়ারেন্স কে কিন্তু আমরা কি করতে পারি, আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ারেন্সটাকে আমরা কিভাবে বের করব, the rate of drug elimination divided by plasma concentration of drug। তোমার রেটটা দেওয়া থাকবে
যে এই রেটেড ড্রাগটা কি হচ্ছে বডি থেকে এলিমিনেট হচ্ছে এবং প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইজ এত, তাহলে ক্লিয়ারেন্স কত হবে? তাহলে ক্লিয়ারেন্সটাকে আমরা সি দিয়ে ইয়ে করি, ক্লিয়ারেন্স, ঠিক আছে? সিএল দিয়ে অথবা বড় হাতের সি দিয়ে আমরা বুঝাই সিএল ইজ ইকুয়াল টু কি হবে, rate of drug eliminated per unit time divided by plasma concentration of drug। এই দুইটা দিয়ে তুমি কি বাই করবা? ক্লিয়ারেন্স বাই করবা। যদি ক্লিয়ারেন্স বের করতে পারো আর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ড্রাগ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, তাহলে তুমি কি বের করতে পারবা? প্লাজমা হাফ লাইফ বের করতে পারবা। 0.693 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা তোমরা জানো যে একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, হ্যাঁ, 0.693 ইনটু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। এটা দিয়ে তুমি কি বের করবা? প্লাজমা হাফ লাইফ বের করবা। প্লাজমা হাফ লাইফটা আমরা কিভাবে এক্সপ্রেস করব? ইট ইজ এক্সপ্রেসড ইন আওয়ার, ঠিক আছে? কত আওয়ার ড্রাগের, কত প্লাজমা হাফ লাইফ, কত আওয়ার, ঠিক আছে? নেক্সট আসো, হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ। আমরা কি কি ইনফরমেশন পাই প্লাজমা হাফ লাইফ থেকে? আচ্ছা, আমরা এটা এই যে প্লাজমা হাফ লাইফটা আমরা পেলাম, এটাতে আমরা আসলে কি করতে পারবো? এটা কিন্তু তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে, তোমরা এটা খেয়াল করে পড়ো না, এটা না পারলে কিন্তু ফেলের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, যে আমরা প্লাজমা হাফ লাইফ থেকে আমরা কি কি মানে ইয়ে পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি। একটা হচ্ছে যেহেতু প্লাজমা হাফ লাইফটা কি, এটা টাইম, তুমি একটা ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশনটা কত টাইমের মধ্যে হাফ হচ্ছে, এটা যখন তুমি জেনে যাবা, তাহলে তুমি সবচেয়ে সুবিধা কি হবে? তুমি ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন জানতে পারলা, তাই না? এক নাম্বার। দুই নাম্বার কি, তুমি ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন যখন জানবা, প্লাজমা হাফ লাইফ জানলে তুমি কি জানলা? ড্রাগটা লং অ্যাক্টিং নাকি শর্ট অ্যাক্টিং, এটা তুমি জানলা। তাহলে তোমার সুবিধাটা কি হবে? তুমি ডোজ শিডিউল করতে পারবা, তাহলে তুমি দিনে কয়বার দিবা সেটা তুমি জানলা। সাপোজ ধরো একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ 10 to 12 আওয়ার্স, তাহলে সেই ড্রাগটাকে আমি দিনে কয়বার দিব বলো তো? কেউ বলতে পারবা কয়বার দিবা? 12 আওয়ার্স যদি একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন হয়, তাহলে ড্রাগটা তুমি কয়বার দিবা দিনে? বলা যাচ্ছে না? আচ্ছা, আমরা কয়বার দিব? খুবই সহজ, এটা হচ্ছে যেহেতু আমাদের দিন কততে 24 আওয়ার্স, তাই না? যদি একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ 12 আওয়ার্স হয় অথবা 10 আওয়ার্স হয়, তাহলে আমরা ড্রাগটা কতবার দিব? দিনে 2বার দিব, ঠিক আছে? 12 আওয়ার্স দি, ওকে? আর যদি দেখো যে ড্রাগের প্লাজমা হাফ লাইফ মোর দ্যান 24 আওয়ার্স হচ্ছে অথবা 24 আওয়ার্স এর কাছাকাছি, হ্যাঁ, যে 22 আওয়ার্স অথবা 20 আওয়ার্স, তাহলে আমার ওয়ান্স ডেইলি ডোজই যথেষ্ট, ওয়ান্স ডেইলি ডোজই যথেষ্ট। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা কি পাবো? স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ। স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ, হোয়াট ডু মিন বাই স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন? এখানে তোমাদের এটা কোশ্চেন করবে। স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশনটা কি? দ্য কনসেন্ট্রেশন অফ প্লাজমা at which the rate of drug administration and the rate of drug elimination is equal। কথাটা বারবার শোনো, আবার বলছি, the rate at which the concentration of the concentration of which the rate of drug administration and the rate of drug elimination is equal is known as steady state plasma concentration। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যে হোয়াট ইনফরমেশন, তুমি এখান থেকে ইনফরমেশন জানো। এরপরে এখন আসো, এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেনের অ্যান্সার বলতেছি। একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ কখন কখন লং হবে? ম্যাম শোনা যাচ্ছে না কথা।
আচ্ছা, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আমি মিউট করে রাখছিলাম, একটু দরকার ছিল। জি ম্যাম, শোনা যাচ্ছে। হুম, আচ্ছা, এখন তোমাদের এখানে যে কোশ্চেনটা আমি তোমাদের একটু আগে বললাম যে একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ কখন কখন লং হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা লিখে রাখো। হ্যাঁ, এখানে আমি এটা লিখে দেই নাই, এটা তোমরা লিখে রাখো কোশ্চেনের অ্যান্সার। কখন কখন লং হবে? যখন ড্রাগটা হাইলি প্রোটিন বাউন্ড হবে, তখন যদি হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ হয় তখন একটা ড্রাগের প্লাজমা হাফ লাইফ অনেক লং হবে। হ্যাঁ, প্রোটিন বাউন্ড অবস্থায় ড্রাগটা অ্যাবজর্পশন হবে না, ডিস্ট্রিবিউশন হবে না, ঠিক আছে, অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন হবে না, কিছুই হবে না, মেটাবলিজমও হবে না, এক্সক্রিশনও হবে না, ঠিক আছে, বডি থেকে। তাহলে একটা হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ যখন বাউন্ড অবস্থায় থাকে তখন ড্রাগটার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন বা ট্রান্সফরমেশন, এক্সক্রিশন কিছুই হবে না। একটা বাউন্ড ড্রাগ অলওয়েজ ইট ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ। বুঝা গেল কথাটা? তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা কথা না বললে তো আমি বুঝবো না যে তোমরা আমার কথা শুনতেছো কিনা। আচ্ছা, নেক্সট আসো। 1 নাম্বার বললাম যে হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, হ্যাঁ, হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ। 2 নাম্বার লিপিড সলিবিলিটি অফ ড্রাগ। 2 নম্বর কি? লিপিড সলিবিলিটি অফ ড্রাগ। আচ্ছা, তোমাদেরকে যেরকম বললাম হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ কেন লং হচ্ছে সেটা বলে দিলাম। কেন? একটা বাউন্ড ড্রাগ, it is an inactive form of drug, it will not undergo absorption, distribution, absorption হবে না, ডিস্ট্রিবিউশন হবে না, বা ট্রান্সফরমেশন হবে না, এক্সক্রিশন হবে না। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার কি বললাম? লিপিড সলিবিলিটি অফ ড্রাগ। একটা লিপিড সলিবল ড্রাগ সেটা কি হয়, বডিতে অ্যাবজর্পশন বেশি হবে, যতবারই সে তোমার কি হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশনে যাবে, সে আবার কি হবে, ফিল্ট্রেট হয়ে আবার বডিতে ফেরত আসবে, অ্যাবজর্পশন হয়ে যাবে, ঠিক আছে, বডিতে অ্যাবজর্পশন হয়ে যাবে, বিকজ ইট ইজ আ হাইলি লিপিড সলিবল ড্রাগ। এটা বডি থেকে ইজিলি বের হয় না। লিপিড সলিবল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি হয়, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। অলওয়েজ মনে রাখবে একটা লিপিড সলিবল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইজ হাই, দ্যাটস ওয়াই it cannot be easily removed from the body. It can be easily removed from the body and plasma half life of a lipid soluble drug will be long. তাহলে দুইটা ফ্যাক্টর বললাম কোন কোন কারণে ড্রাগের প্লাজমা হাফ লাইফ লং হতে পারে। একটা হচ্ছে প্রোটিন বাউন্ড, হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ। 2 নম্বর হচ্ছে লিপিড সলিবিলিটি অফ ড্রাগ। বুঝা গেছে এই দুইটা পয়েন্ট? জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, এগুলো কিন্তু তোমাদেরকে ধরবে এবং এগুলো মাস্ট নো কোশ্চেন। ওকে, এগুলো মাস্ট নো কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে কি আরেকটা কোশ্চেন ছিলাম যে with results, name 3 drugs which can, ম্যাম আরেকবার একটু বলে দিলে ভালো হয়। তোমাদের, আচ্ছা ঠিক আছে, ওকে, কিছু ড্রাগস আছে যে সমস্ত ড্রাগকে আমরা ওরালি দেই না। হ্যাঁ, তোমাদেরকে একটু একটু ওয়েট করো। আচ্ছা, অনেকগুলো ড্রাগস আছে যেগুলো আমরা ওরালি দিতে পারি না, ঠিক আছে, যেমন ধরো হেপারিন, তারপরে হেপারিন, আর কি আছে,
ইনসুলিন। তারপরে তোমাদের কিন্তু ড্রাগস এর নামগুলা লিখে ফেলো তোমরা খাতার মধ্যে, কারণ হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষা করবে। হ্যাঁ, অনেকগুলো ড্রাগস আছে যেগুলোর মধ্যে তোমাদের এটা রিটেনের একটা খুবই পেট কোশ্চেন। হ্যাঁ, এটা পেট কোশ্চেন যে নেম 3 ড্রাগস which cannot be given orally with reasons। 3 হতে পারে, 5 হতে পারে, ডিপেন্ডিং আপন দি নাম্বার মার্কস। যে তোমাদের 5টা ড্রাগ দিয়ে দিল, দিয়ে বললো তোমরা রিজন সহকারে লেখো, তখন কিন্তু এই কোশ্চেনের মধ্যে কোশ্চেনের মার্কে থাকবে 3.5। যদি বলে যে যদি 3টা দেয় তাহলে কোশ্চেনের মার্ক থাকবে 1.5। ইউজুয়ালি এভাবে করে কোশ্চেনের নাম্বারিং করা হয়, ঠিক আছে? তো তাহলে আমি একটা বললাম ইনসুলিন, একটা বললাম হেপারিন। আচ্ছা, এরপরে বেনজয়েল পেনিসিলিন, ঠিক আছে, বেনজয়েল পেনিসিলিন। তারপরে 4 নম্বর অ্যামাইনো গ্লাইকোসাইডস, অ্যামাইনো গ্লাইকোসাইডস। 5 নম্বর নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। হয়েছে? 5টা লিখতে পারছো? জি ম্যাম। ওকে। আচ্ছা, এখন আসো যে রিজন। এই রিজন গুলো যদি ভুল করো তাহলে কিন্তু নাম্বার পাবা না। ওকে, সো এটাকে মানে খুব লাইটলি নিও না, তোমরা মনে করো কি যা খুশি লিখবা তাহলে নাম্বার পাবা না। তোমাদেরকে একদম পার্টিকুলারলি লিখতে হবে কেন কোনটা দেওয়া যাবে না ওরালি। 1 নম্বর কি ইনসুলিন। ইনসুলিনটা কেন দিতে পারবো না? বিকজ ইট ইজ আ পেপটাইড হরমোন। আমরা যদি এটা ওরালি দেই তাহলে কি হবে? ইট উইল বি ডিস্ট্রয়েড বাই প্রোটিওলাইটিক এনজাইম, ঠিক আছে, ইট উইল বি ডিস্ট্রয়েড বাই প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে কি বললাম? ইনসুলিন ইজ আ পেপটাইড হরমোন। If we give it orally তাহলে কি হবে? It will be destroyed by proteolytic enzyme, ঠিক আছে? 2 নম্বর আসো হেপারিন। হেপারিন, ঠিক আছে, হেপারিনটা কি? হেপারিন is a protein plus it is a negatively charged particle, negatively charged particle। আমি যদি চার্জ পার্টিকেল orally নেই তাহলে absorption হবে না from GI tract। তারপরে কি বললাম? বেনজয়েল অর পেনিসিলিন জি, ঠিক আছে, বেনজয়েল পেনিসিলিন অর পেনিসিলিন জি। বেনজয়েল পেনিসিলিন অর পেনিসিলিন জি যেটা, সেটাও হচ্ছে তোমাদের ওরালি অ্যাবজর্পশন হবে না। কেন হবে না? আচ্ছা, আরেকটু পরে বলতেছি, হ্যাঁ অপেক্ষা করো। আচ্ছা, ওকে, এখন আসো যে বেনজয়েল পেনিসিলিন। বেনজয়েল পেনিসিলিনটা কি? বেনজয়েল পেনিসিলিন যেটা, সেটা হচ্ছে
ওরালি দেওয়া যায় না কেন? বিকজ ইট ইজ অ্যাসিড লেভেল। আমি যদি ওরালি দেই তাহলে কি হবে? ইট উইল বি ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে বেঞ্জাইল পেনিসিলিনটা অ্যাসিড লেভেল, দ্যাটস ওয়াই ইট ক্যান নট বি গিভেন ওরালি, বিকজ ইফ ইউ গিভ ইট ওরালি ইট উইল বি ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা গেল বেঞ্জাইল পেনিসিলিন। নেক্সট আসো অ্যামাইনো গ্লাইকোসাইডস। অ্যামাইনো গ্লাইকোসাইডস একটা অ্যান্টিবায়োটিক। আমরা জানি অ্যামাইনো গ্লাইকোসাইডস গুলো যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, এগুলো আমরা ওরালি দিতে পারি না। কেন দিতে পারি না? বিকজ দে আর পোরলি অ্যাবজর্ব ফ্রম GI tract. কেন poorly absorbed? Because they are the polycationic drugs. Polycation means they are the polar drugs. ঠিক আছে? তারা ionized drug. Ionized particles গুলো আমরা জানি আমাদের বডিতে কি হয় না, absorption হয় না। আমি যদি ওরালি দিই, they will not be absorbed from GI tract. That's why we have to give them intravenously or intramuscularly. ঠিক আছে? তাহলে বেঞ্জাইল অ্যামাইনো গ্লাইকোসাইডস গুলো polar drug, they are polycationic polar drugs, water soluble. So they are poorly absorbed from GI tract. That's why we cannot give them orally. We have to give them intravenously or intramuscularly. Okay. আচ্ছা, next আসো last one হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের অনেকের পরীক্ষা শুরুই হয় নাইট্রোগ্লিসারিন দিয়ে, ঠিক আছে? অনেকে শুরুই হয় নাইট্রোগ্লিসারিন দিয়ে। তোমাদের কিন্তু আমি অলরেডি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পড়াইছি তখন কিন্তু নাইট্রোগ্লিসারিনের কথা বলা হয়েছে যে এমন একটা ড্রাগের নাম বলো যেটা ওরালি দিলে হাই ফাস্ট মেটাবলিজম হয়, তখন কিন্তু তোমাদের বলতে হবে নাইট্রোগ্লিসারিন। এটা মনে আছে? এমন একটা ড্রাগ যেটা ওরালি দিলে কি হবে? হাইলি ফাস্ট মেটাবলিজম হয়ে যাবে। অলমোস্ট অল অফ দ্য ড্রাগস উইল বি আন্ডারগো ফাস্ট মেটাবলিজম, ঠিক আছে? তাহলে এই ড্রাগটা কি? নাইট্রোগ্লিসারিন। এটা আমরা কোন রুটে দিই? এটা আমরা সাবলিঙ্গুয়াল রুটে দিই। সাবলিঙ্গুয়াল রুটে দেওয়ার সুবিধা কি? অ্যাভয়েড ফাস্ট মেটাবলিজম, ড্রাগ ডাইরেক্টলি গোস টু সিস্টেমিক সার্কুলেশন। বুঝা গেল? ইয়েস ম্যাম। তাহলে 5টা ড্রাগের নাম কিন্তু বলে দিলাম। এইটা কিন্তু একদম স্পষ্টভাবে আর ইয়েতে সুন্দরভাবে যেভাবে বলছি এভাবে খাতায় লিখতে হবে। এই 5টা ড্রাগের যে কোনো 3টা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? খাতায় লেখার জন্য কিন্তু 5টাই মনে রাখতে হবে, কারণ এগুলো যদি তোমাদেরকে ধরে তাহলে পারতে হবে। মাস্ট নো কোশ্চেন। ওকে, আচ্ছা। তাহলে তোমাদের ড্রাগ অ্যাবজর্পশন শেষ, এবং ড্রাগ অ্যাবজর্পশনের সাথে যত ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি, ফাস্ট মেটাবলিজম, প্লাজমা হাফ লাইফ, তারপর প্লাজমা হাফ লাইফ কিভাবে আমরা ক্যালকুলেট করি, প্লাজমা হাফ লাইফ থেকে কি কি ইনফরমেশন পাই, তারপরে কয়েকটা ড্রাগ যেগুলো আমরা ওরালি দিতে পারি না, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দেম, এগুলো এই যে কোশ্চেন এগুলো কিন্তু আলোচনা করা শেষ। আশা করি যে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট আসো distribution. Finish the process by which drug reversibly leaves the bloodstream and enters the interstitium or into the cells or tissues. ঠিক আছে? তাহলে তুমি যখন ড্রাগটা অ্যাবজর্পশন হয় কোথায় যাচ্ছে? সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, তার মানে ব্লাড স্ট্রিমে যাচ্ছে। সিস্টেমিক সার্কুলেশন থেকে সে কোথায় যাবে? সিস্টেমিক সার্কুলেশন থেকে সে কোথায় যায়? ইন্টারস্টিশিয়ামে। এরপরে কোথায় যাবে? অ্যাবজর্পশন হলো, সিস্টেমিক সার্কুলেশনে গেল, সার্কুলেশন থেকে সে কোথায় আছে? সে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তারপরে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড, এই সমস্ত জায়গায় ড্রাগটা কি হয়? ডিস্ট্রিবিউটেড হয়। এই প্রসেসটাকে বলা হয় ড্রাগ ডিস্ট্রিবিউশন। বুঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আসো হোয়াট আর দ্য মেজর কম্পার্টমেন্টস অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোনো দরকার আছে এখন? তো আচ্ছা, হোয়াট আর দ্য মেজর কম্পার্টমেন্টস অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন। আমাদের ড্রাগ কোথায় ড্রাগটা মানে অ্যাবজর্পশন হলো, হওয়ার পরে ড্রাগটা ডিস্ট্রিবিউটেড হবে বডির বিভিন্ন
কম্পার্টমেন্টে। তো মেজর কম্পার্টমেন্ট গুলো কি কি? একটা হচ্ছে প্লাজমা, তারপর হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড কোনগুলো কি বলি? যেমন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড। আমাদের যে বডির যে বিভিন্ন জায়গায় যে ফ্লুইডস গুলো আছে সেখানে ড্রাগগুলো ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইন্ট্রাসেলুলার ফ্লুইড উইদিন দ্য সেলস, ঠিক আছে, উইদিন দি সেলস, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এন্ড লাস্ট অফ অল এডিপোস টিস্যু অর ফ্যাট। এটা হচ্ছে সবচেয়ে বড় কম্পার্টমেন্ট, এডিপোস টিস্যু, ঠিক আছে? তাহলে ড্রাগটা কয়টা জায়গায় হলো? প্লাজমা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড। What are the transcellular fluids? Cerebrospinal fluid, synovial fluid, pleural fluid, peritoneal fluid. These are called transcellular fluid. Okay? আর হচ্ছে intracellular fluid and last of all হচ্ছে adipose tissue. ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো। What are the causes of unequal distribution of drugs? আমরা জানি যে ড্রাগটা যখন বডিতে ডিস্ট্রিবিউট হয়, ডেফিনেটলি এটা ইকুয়ালি কখনোই ডিস্ট্রিবিউটেড হবে না। কোথাও বেশি হবে, কোথাও কম হবে। তো এই যে কম বেশি মানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হওয়ার কি কারণ হতে পারে? হোয়াট আর দ্য কজেস অফ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন? কি কি কারণ? এক নম্বর হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং মানে ড্রাগস কি করে? আমাদের বডিতে যে প্লাজমা প্রোটিন গুলো আছে সেগুলোর সাথে বাইন্ড করে, ঠিক আছে, এক নাম্বার। আচ্ছা, দুই নম্বর কাদের সাথে বাইন্ড করতে পারে? টিস্যু বাইন্ডিং। আমাদের বডিতে এডিপোস টিস্যু আছে, তারপরে বিভিন্ন টিস্যু, হ্যাঁ, যেমন ধরো মায়োকার্ডিয়াম, যেমন ধরো রেটিনাল টিস্যু, হ্যাঁ, যে কোনো টিস্যু হতে পারে বডির। তারপর যে কানেকটিভ টিস্যু বা ফ্যাট, হ্যাঁ, সবই তো টিস্যু, তাই না? তো এই যে টিস্যুগুলা যে কোনো জায়গাতে সে ড্রাগসটা যে কি করতে পারে, তাদের সাথে বাইন্ড করতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আমরা জানি ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা কি জিনিস, হ্যাঁ, বিপিপি তোমরা জানো যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ার কিছু ড্রাগস ক্রস করতে পারে, কিছু ড্রাগস ক্রস করতে পারে না। যদি লিপিড সলিউবল ড্রাগ হয় তাহলে ইজিলি ক্রস করে যায়, যদি ওয়াটার সলিউবল ড্রাগ হয় তাহলে ধরা খেয়ে যায়, তাহলে লিপিড ব্লাড ব্রেইন ব্যারিয়ার তারা ক্রস করতে পারবে না। ওকে, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে লাস্ট অফ অল রিডিস্ট্রিবিউশন অর সিকুয়েস্ট্রেশন ইনটু দি বডি ফ্যাট। রিডিস্ট্রিবিউশন মানে কি? রিডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একবার ডিস্ট্রিবিউট হলো, হয়ে ধরো একটা টিস্যুতে ডিস্ট্রিবিউট হলো, টিস্যুতে ওই টিস্যু থেকে আবার ড্রাগটা কি করে, আবার কিছুক্ষণ পরে বের হয়ে এসে আরেকটা টিস্যুতে যে ডিস্ট্রিবিউট হয়, এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন। তাহলে what are the causes of unequal distribution of drug? These are the plasma protein binding, tissue binding of drugs, blood brain barrier, blood placenta barrier, redistribution or sequestration into the body fat. এ পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন তোমাদের নেক্সট কোশ্চেন। এই যে তোমাদের যে এই পর্যন্ত যে কয়টা বলছি যে ড্রাগ ডিস্ট্রিবিউশন কাকে বলে, what are the major compartments of drug distribution, what are the causes of unequal distribution of drug, এগুলো কিন্তু সব রিটেনের কোশ্চেন, মনে থাকে জানো? ওকে, আচ্ছা, নেক্সট আসো what are the factors modifying drug distribution। ঠিক আছে, তোমাদের ড্রাগ অ্যাবসর্পশনের ফ্যাক্টরস গুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ড্রাগ ডিস্ট্রিবিউশন যে ফ্যাক্টরস সেটা কিন্তু তোমাদের ভাইভাতে বেশি ধরে, ঠিক আছে? যে একটু ভালো পারবে তাকে কিন্তু ড্রাগ ডিস্ট্রিবিউশন ধরবে, ভালো স্টুডেন্ট হলে তারা মানে ড্রাগ অ্যাবসর্পশনে না যায় ডিস্ট্রিবিউশনটা ধরে। হ্যাঁ, তাহলে প্রথমেই হচ্ছে লিপিড সলিবিলিটি অফ ড্রাগ। আচ্ছা, ইয়েটা শেষ হোক, আজানটা শেষ হোক, আজকে ফ্যাক্টরস গুলো বলে শেষ করে দিব।
আচ্ছা, এখন আসো what are the factors modifying drug distribution? এক নম্বর কি লিপিড সলিবিলিটি অফ ড্রাগস। হ্যাঁ, তো আমি একটু আগে বললাম যে ড্রাগটা যত বেশি লিপিড সলিবল হবে তত বেশি কি হবে, বডিতে হাইলি ডিস্ট্রিবিউটেড হবে। কেন? আমরা জানি যে আমাদের বডির সেল মেমব্রেনটা কি লিপিড বাইলেয়ার, ঠিক আছে? তো লিপিড বাইলেয়ার যদি হয় তাহলে ইজিলি যে কোনো টিস্যুতে বলো, যে কোনো সেলের ভিতরে বলো, ড্রাগটা কি হবে, ইজিলি বডিতে বিভিন্ন টিস্যু বা সেলে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি ওয়াটার সলিবল ড্রাগ হয় তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি হবে, লো হবে, আর যদি লিপিড সলিবল ড্রাগ হয় তাহলে হাইলি ডিস্ট্রিবিউটেড হবে। ওকে, আচ্ছা, তারপর মলিকুলার সাইজ এন্ড ওয়েট অফ দ্য ড্রাগ। যত মাইক্রো সাইজ পার্টিকেল হলে ড্রাগের অ্যাবজর্পশন বেশি হবে, অ্যাবজর্পশন বেশি হলে কি হবে, ড্রাগের ডিস্ট্রিবিউশনও বেশি হবে, ঠিক আছে? নেক্সট আসো ডিগ্রি অফ আয়নাইজেশন। একটা ড্রাগ যদি আয়নাইজড অবস্থায় থাকে তাহলে তার অ্যাবজর্পশন কম হবে, ডিস্ট্রিবিউশনও কম হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগ। একটা ড্রাগ যদি হাইলি প্রোটিন বাউন্ড হয় তাহলে সে কি হবে, প্রোটিন বাউন্ড অবস্থায় সে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে না। সে কি হবে, ইট ইজ মানে কনফাইন থাকবে কোথায়, কনফাইন থাকবে অনলি টু দা প্লাজমা কম্পার্টমেন্ট অফ দি বডি, ঠিক আছে? প্লাজমা প্রোটিন বাউন্ড অবস্থায় থাকলে ড্রাগটা কোথায় থাকে, প্লাজমার ভিতরে ড্রাগটা কনফাইন থাকবে, সে কোথাও ডিস্ট্রিবিউট হতে পারবে না। কোথায় থাকবে, প্লাজমার ভিতরে থাকবে। তাহলে এই সমস্ত হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি হবে, লো হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অ্যাফিনিটি ফর ডিফারেন্ট টিস্যুস। অ্যাফিনিটি ফর ডিফারেন্ট টিস্যু। অ্যাফিনিটি কিরকম, অ্যাফিনিটিটা হচ্ছে যে এক একটা ড্রাগ এক একটা টিস্যুর প্রতি অ্যাফিনিটি থাকে, ঠিক আছে? ডিফারেন্ট ড্রাগস এর ডিফারেন্ট টিস্যুর প্রতি অ্যাফিনিটি থাকে এবং তারা কি হয়, ওই সমস্ত টিস্যুতে যে তারা কি হয়, সিকোয়েস্টার্ড হয় অথবা অ্যাকুমুলেটেড হয়, সিকোয়েস্টার্ড হয় অথবা অ্যাকুমুলেটেড হয়। যেরকম ধরো ডাইগক্সিন, ডাইগক্সিনটা কোথায় জমা হয়, ডাইগক্সিন এটা জমা হয় হচ্ছে মায়োকার্ডিয়ামে, বিকজ ইট হ্যাজ অ্যাফিনিটি ফর মায়োকার্ডিয়াম, ঠিক আছে? ইট হ্যাজ অ্যাফিনিটি ফর মায়োকার্ডিয়াম। নেক্সট ক্লোরোকুইন, ক্লোরোকুইন ইজ সিকোয়েস্টার্ড ইনটু দি রেটিনা। কোথায়, রেটিনাতে। ক্লোরোকুইনের অ্যাফিনিটি কার প্রতি, রেটিনার প্রতি, ঠিক আছে? তারপরে থায়োপেন্টাল সোডিয়াম, থায়োপেন্টাল সোডিয়াম ইজ অ্যান অ্যানেস্থেটিক ড্রাগ, ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট। এটা এটার কার প্রতি অ্যাফিনিটি, এটার অ্যাফিনিটি হচ্ছে এডিপোজ টিস্যু, এডিপোজ টিস্যু, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. ওকে, নেক্সট হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারটি কি, যদি লিপিড সলিবল ড্রাগ হয় দে ক্যান ইজিলি ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, যদি ওয়াটার সলিবল ড্রাগ হয় দে ক্যান নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার আনটিল এন্ড আনলেস the blood brain barrier is inflamed by any kind of infection or inflammation. যদি কোনো ইনফেকশন হয় অথবা ইনফ্লামেশন হয় তখন কি হয়, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেলে তখন কি হয়, ওয়াটার সলিবল ড্রাগ ক্যান অলসো এন্টার ইনটু দি ব্রেন, ঠিক আছে? তাহলে তখন আমরা কি করতে পারি, তখন আমরা যেমন ধরো মেনিনজাইটিস হোক বা ইনফ্লামেশন, হ্যাঁ মেনিনজাইটিস বা ইনফ্লামেশন অফ মেনিনজেস বা ইয়ে হলে যদি ইনফ্লেমড অবস্থায় থাকে তখন সাম অফ দি ওয়াটার সলিবল ড্রাগস ক্যান এন্টার ইনটু দি ব্রেন। হ্যাঁ, তখন আমরা অ্যামাইনোগ্লাইকোসাইডস এর মতো ড্রাগস গুলো আমরা তখন এই ইনফেকশনে ইউজ করতে পারি, ঠিক আছে? বোঝা গেল ব্লাড ব্রেন ব্যারিয়ার? নেক্সট আসো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারও সেম। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারটা কি, প্লাসেন্টা আমাদের যে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার মানে ডিউরিং প্রেগন্যান্ট যে ওমেনের ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ারটাও হচ্ছে ওয়াটার সলিবল ড্রাগস গুলোকে অ্যালাউ করে, ওয়াটার সলিবল ড্রাগস গুলো প্লাসেন্টা ক্রস করে ফিটাসে চলে যেতে পারে, ঠিক আছে? কিন্তু সরি, লিপিড সলিবল ড্রাগ গুলো আমি ভুল বলছি, লিপিড সলিবল ড্রাগস গুলো ক্যান ক্রস ইজিলি the placental barrier and enters into the fetus. কিন্তু যদি ওয়াটার সলিবল ড্রাগ হয় অথবা ধরো যদি হাই মলিকুলার ওয়েট হয় তখন সেই ড্রাগস গুলো প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না। তাহলে তাহলে তারা কিন্তু সেফ, ঠিক আছে? কিন্তু লিপিড সলিবল ড্রাগস গুলো দেওয়ার সময় আমাদের খেয়াল করে দিতে হবে যে কোনোটা আমাদের যখনই এটা প্লাসেন্টা ক্রস করে ফিটাসে যাবে দে ক্যান কি করতে পারে, টেরাটোজেনিসিটি করতে পারে, ঠিক আছে? তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার যেটা কি হচ্ছে, লিপিড সলিবল ড্রাগস ক্যান ক্রস ইজিলি প্লাসেন্টাল ব্যারিয়ার এন্ড এন্টার ইনটু দি ফিটাস, দে ক্যান বি হার্মফুল ফর ফিটাস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ডিপোজিশন ইনটু বডি ফ্যাট। এটা একটু আগে বললাম যে তোমাদেরকে যে থায়োপেন্টাল সোডিয়াম ইট ইজ অ্যান ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট, ইট হ্যাজ হাই অ্যাফিনিটি ফর এডিপোজ টিস্যু। এটা কি হয়, প্রথমে আমরা যখন ইন্ট্রাভেনাসলি দেই এটা কি হয়, হাইলি ভাস্কুলারাইজড এরিয়া যেমন ব্রেইন সেটাতে চলে যায়, সেখান থেকে আবার কি হয়
উইদিন 4 to 5 মিনিটস এটা ওখান থেকে বের হয়ে এসে লেস ভাস্কুলারিস এরিয়া যেটা সেটা হচ্ছে এডিপোস টিস্যু, ওখানে যে এটা কি হয় অ্যাকুমুলেট হয়ে যায়। ঠিক আছে, ডিপোজিশন ইনটু দি বডি ফ্যাট। আচ্ছা, নেক্সট প্যাথোলজিক্যাল স্টেটস। প্যাথোলজিক্যাল স্টেটস যেমন ধরো কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে, হ্যাঁ, ডিজিজ যেমন হাইপোপ্রোটিনেমিয়া, যদি প্রোটিন বডিতে কমে যায়, হ্যাঁ, হাইপোপ্রোটিনেমিয়া যদি হয়, প্রোটিন তখন ধরো প্লাজমা প্রোটিন যদি বডিতে কমে যায়, তখন কি হবে অ্যাক্টিভ ড্রাগস বেড়ে যাবে বডিতে, হ্যাঁ, কারণ কি প্রোটিন তখন বাইন্ড করতে পারবে না ড্রাগকে কি করতে পারবে না, বাইন্ড করতে পারবে না, তখন হাইপোপ্রোটিনেমিয়া যদি হয় তাহলে কি হতে পারে ড্রাগ টক্সিসিটি ডেভেলপ করতে পারে, কারণ তোমার প্লাজমা প্রোটিনের সাথে ড্রাগ বাইন্ড করতে পারছে না, তখন ড্রাগের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যাবে, অ্যাক্টিভ ড্রাগের কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে দে ক্যান কজ ড্রাগ টক্সিসিটি। ঠিক আছে, তাহলে এইভাবে প্যাথোলজিক্যাল স্টেটও কি করছে ড্রাগ ডিস্ট্রিবিউশনকে ইনফ্লুয়েন্স করছে। বুঝা গেল এই পর্যন্ত? জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।